সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অরুণ কুমার সরকার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সাতক্ষীরা সিটি কলেজ সাতক্ষীরা। পাশাপাশি আরো একটা পরিচয় তোমরা অনেকেই জানো, সাজেশন জগতের আলোড়ন সৃষ্টিকারী ব্যতিক্রম সাজেশনের রাইটার। আজকে বিবিএ অনার্স চতুর্থ বর্ষের 2022 সালের যারা পরীক্ষার্থী, 2024 সালে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই পরীক্ষার্থীদের জন্য আজকের মূলত বিশেষ দিক নির্দেশনামূলক ক্লাস এবং চূড়ান্ত সাজেশন প্রদান করা হবে। তা আমরা আগে দেখে নেব যে আজকের এই ক্লাসে আমাদের কোন কোন বিষয়গুলো আলোচনায় থাকছে, সেটা একটু দেখে নেই। আর তোমাদের যদি কিছু জানার থাকে পরীক্ষা সংক্রান্ত, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আমি মেন থিমটা বোঝানোর পরে তোমাদের প্রশ্ন করার সুযোগ দেব। সে সময় তোমরা প্রশ্ন করবে এবং আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। বিবিএ অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল সাজেশন 2022 হেল্ড ইন 2024 স্পেশাল গাইডলাইন। আজকের এই ক্লাসে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার একটু সারাংশ তোমাদেরকে বলি, তারপরে আমরা বিষয়গুলো একে একে আলোচনা করব। কিভাবে আমরা ওএমআর সঠিকভাবে পূরণ করব, পরীক্ষার পূর্বে আমাদের এই মুহূর্তে করণীয় কি, পরীক্ষার দিনে আমাদের করণীয় কি হবে, কোন কোন বিষয়গুলো আমরা পরীক্ষার হলে মেনে চলব, কোন কোন প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের পরীক্ষার হলে বাধ্যতামূলকভাবে নিতে হবে, কোন কোন জিনিসগুলো আমরা নিতে পারবো না, প্রশ্নের সঠিক উত্তর লেখার নিয়ম কি, ওএমআর সঠিকভাবে আমরা কিভাবে পূরণ করব, প্রশ্নের মান বন্টন বা সময় বন্টন কিভাবে হবে, কত পেলে তোমাদের এবার পরীক্ষায় পাস নাম্বার থাকবে, স্পেশাল সাজেশন সম্পর্কিত তোমাদের মতামত, আগামী 19 তারিখের পরীক্ষার চূড়ান্ত সাজেশন এবং শেষ মুহূর্তে আমাদের করণীয় কি, এই সকল বিষয়গুলো আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা আসব ওএমআর সঠিকভাবে পূরণ করার নিয়ম। অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হলেও প্রত্যেকটা পরীক্ষায়, যেমন থার্ড ইয়ারের পরীক্ষা গতদিন শেষ হলো, অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছো, থার্ড ইয়ারের শেষ পরীক্ষায়ও তোমরা অনেকটা কমন জিনিস, যে জিনিসগুলো তোমরা ভুল করো বা করে এসেছো, সে বিষয়গুলো আমি আবার একটু সংক্ষেপে তোমাদেরকে স্মরণ করিয়ে দেব। কারণ আমরা একটা বিষয় সবসময় মনে রাখি যে শেষ ভালো যার, সব ভালো তার। যেহেতু তোমরা এখন ফোর্থ ইয়ারে, সামান্য ভুলের কারণে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হওয়ার পরেও রেজাল্ট, ভালো পরীক্ষা হওয়ার পরও রেজাল্ট নেগেটিভ আসতে পারে। তার একমাত্র কারণ হলো সঠিকভাবে ওএমআর পূরণ না করা। ইতিমধ্যে তোমাদের প্রত্যেকের হাতে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে গেছে আমি বিশ্বাস করি। তো অ্যাডমিট কার্ড
এবং রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের যে কার্ডটা দেওয়া আছে এখানে এরকম প্রত্যেকের একটা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড রয়ে গেছে। এই অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডটা প্রত্যেকে অবশ্যই একটা কপি করে রাখবে, কারণ কোনো কারণে যদি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটা হারিয়ে যায় সেক্ষেত্রে জন্য আমরা বিকল্প তার ব্যবস্থা রাখতে পারি। তো অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই নিজ দায়িত্বে কপি করে মূল কপি নিজের কাছে রাখতে হবে, কারণ পরীক্ষার হলে কিন্তু মূল কপি নিয়ে যাওয়ার দরকার। এরপরে রেজিস্ট্রেশন কার্ড যখন আমরা একসঙ্গে একাধিক রেজিস্ট্রেশন কার্ড উঠায় নিয়ে আসি, বন্ধু বান্ধব একসঙ্গে হয়তো আমরা 4-5 জন রেজিস্ট্রেশন কার্ড উঠাতে যাই কলেজে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডটা চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো খেয়াল করলে না। আবার একই নামে একাধিক স্টুডেন্ট থাকতে পারে একই ডিপার্টমেন্টে, বাবার নাম হয়তো আলাদা, আমরা অনেক সময় বাবার নাম খেয়াল না করে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করি। সেক্ষেত্রে পরামর্শ থাকবে অবশ্যই তোমার রেজিস্ট্রেশন কার্ডে তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম সবকিছু ঠিক আছে কিনা সে বিষয়গুলো দেখতে হবে। এরপরে আমরা আসবো, এগুলো মেলানোর পরে আমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করি আমাদেরকে এরকম একটা উত্তরপত্র সরবরাহ করা হবে প্রত্যেক স্টুডেন্টের জন্য। এই যে উত্তরপত্রটা সংগ্রহ করা হবে, বর্তমান বছরের যে উত্তরপত্রের একটা নমুনা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথমেই পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে, এই যে পরীক্ষার্থীর নাম এখানে প্রথমে ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। এটা তোমরা অনেকেই এই পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার নাম লিখে আসো, এটা করবা না। এবং অনেকে দেখো যে বড় হাতের অক্ষর লেখা আছে স্পষ্ট অক্ষরে, অর্থাৎ এখানে আমরা যখন রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড দেখে এখানে কিন্তু আমাদের নামটা বড় হাতের অক্ষরেই লেখা থাকে। এগুলো আমরা এখানে দেখে দেখে পূরণ করব, মুখস্থ পূরণ করার দরকার নেই। যদি কারো নামের আগে মোহাম্মদ থাকে তাহলে মোহাম্মদ লিখবে, আর যদি কারো নামের আগে মোহাম্মদ না থাকে তাহলে সে মোহাম্মদ লিখবে না। নামের স্পেলিং যদি দুটো শব্দ হয়, যেমন কবির হোসেন, তাহলে কবির লেখার পর একটু স্পেস দেব, তারপরে হোসেন লিখবো এভাবে। তারপরে হতে পারে মোসাম্মদ ফাতেমা খাতুন, তাহলে এমএসটি দিয়ে ফুল স্টপ দিয়ে ফাতেমা দিয়ে স্পেস দিয়ে তারপরে খাতুন, এভাবে আমরা নামটা লিখবো। এরপরে আসা যাক পরীক্ষা কোড, এটা তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখ থাকবে, আমরা সেই কোডটা এখানে বসাবো। তারপরে থাকবে রোল নাম্বার, এই রোল নম্বরটাও কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে এখানে লেখা থাকবে। এই যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন এবং স্টুডেন্ট টাইপ, এগুলো আমরা দেখে দেখে বসাবো, কেউ অবশ্যই মুখস্থ করবে না। যদি ডিজিট কম থাকে সেই ডিজিটটা কিন্তু আমরা বাম পাশে শূন্য দিয়ে ডিজিটটা পূরণ করে নেব, কখনো ডান পাশে আমরা শূন্য দেব না। আমরা ডিজিটগুলো গুনে দেখবো যে আমাদের অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে কতগুলো ডিজিট আছে, সেই ডিজিটগুলো আমাদের এখানকার এই ঘরগুলো যদি কাভার করে তাহলে তো ভালো, যদি কাভার না করে একটা বা দুটো কলাম যদি কম থাকে সেক্ষেত্রে আমরা বাম পাশে শূন্য দিব, ডান পাশে কলামগুলো ফুলফিল থাকবে। এরপরে আসা যাক কোর্স বা পত্র কোড, এটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকে, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডেও উল্লেখ থাকে। তোমাদের অবশ্যই উচিত হবে আমাদের এখানে যে 5টা তথ্য, এই তথ্যগুলো সঠিকভাবে লেখা। যদি এই তথ্যগুলোর কোনো একটা তথ্য তোমরা ভুল করো তাহলে A+ নাম্বার পাওয়ার মতন পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু রেজাল্ট ফেল আসতে পারে। এরপরে সর্বশেষ এই তথ্যগুলো পূরণ করার পরে এখানে লেখা আছে যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ। যে হলে তোমার পরীক্ষা হবে ওই কেন্দ্রে বা ওই রুমের যে দায়িত্বে থাকবেন যে টিচার, উনি এখানে সিগনেচার করবেন এবং তারিখ দিবেন। এটা যদিও টিচারের দায়িত্ব, তোমারও অবশ্যই দায়িত্ব বিষয়টা দেখে নেওয়া। এখানে বলা আছে যে দ্বিতীয় যে অপশন, এই অপশনের এই পার্টটা তোমাদের পরীক্ষার পরে ছিঁড়ে নেওয়া হবে, এখান থেকে এই পর্যন্ত, এর নিচে আর কোনো জায়গায় কোথাও তোমরা কোনো কলম ব্যবহার করবে না। এবং এখানে এই তথ্যগুলো লেখার পরে যে বৃত্ত ভরাটগুলো করবে অবশ্যই কালো কালির, এরকম কালো কালির বল পয়েন্ট দিয়ে বৃত্ত ভরাট করবে, কখনো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করা যাবে না, এই বিষয়টার জন্য খেয়াল থাকে। আমি আবারও রিপিট করি, এই বৃত্তগুলো প্রত্যেকে কালো কালির কলম দিয়ে ভরাট করবে, কেউ জেল পেন ব্যবহার করবে না। এই বৃত্তগুলো ভরাট করার পরে আমরা খাতা যখন ফার্স্ট পেজ উল্টাবো তখন খাতার ভিতরের পেজটা আমরা ঠিক এরকম একটা শেপ দেখতে পাবো। এখানে বলা আছে পরীক্ষা কর্তৃক পূরণীয়, তাহলে এই অংশটাও কিন্তু আমরা কোনো কিছুই পূরণ করব না। এই যে পরীক্ষক কর্তৃক পূরণীয় যে অংশটা, এখানে আমরা কোনো তথ্য লিখব না,
আমরা এখান থেকে লিখব যে উত্তরপত্র পরীক্ষার্থী কর্তৃক পূরণীয়। এই পরীক্ষার্থী কর্তৃক পূরণীয় যে অংশটা আছে আমরা এখান থেকে লেখা শুরু করব। প্রথমে লিখব বিবিএ অনার্স বা বিবিএ সম্মান, চতুর্থ বর্ষ, পরীক্ষা 2022। আমাদের পরীক্ষা যদিও অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে, কিন্তু আমরা পরীক্ষার্থী 2022 সালের, এজন্য আমরা এখানে লিখব পরীক্ষা 2022। এরপরে এখানে লিখবো হলো বিষয়, যে সাবজেক্টে অনার্স করছো বিষয়টা সে এখানে লিখবে। যে হিসাব বিজ্ঞানে অনার্স করছে সে অ্যাকাউন্টিং লিখবে, ম্যানেজমেন্টে যে অনার্স করছে সে ম্যানেজমেন্ট লিখবে, মার্কেটিং এ যে অনার্স করছে সে মার্কেটিং লিখবে, ফিনান্স ব্যাংকিং এ যে অনার্স করছে সে এখানে ফিনান্স ব্যাংকিং এ লিখবে। অন্যান্য সাবজেক্টে যদি কেউ এই মুহূর্তে জয়েন থেকে থাকো তাহলে তার স্ব সাবজেক্টের নামটা এখানে ব্যবহার করবে। এরপর আসা যাক 3 নম্বরে, বিষয়ের শিরোনাম। বিষয়ের শিরোনাম বলতে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের অনার্সের একটা মেন টাইটেল থাকে। যেমন অ্যাকাউন্টিং এর কথাই যদি আমরা বলি তাহলে অ্যাকাউন্টিং হলো আমাদের মাদার সাবজেক্ট। এই অ্যাকাউন্টিং এই সাবজেক্টের আমাদের 31টা কোডের পরীক্ষা দিতে হয় 4 বছর মিলে। আমরা ওই দিনে যে পরীক্ষাটা দিচ্ছি ওই পরীক্ষার আমাদের কোডটা এখানে লিখতে হবে, বিষয়ের শিরোনামটা এখানে লিখতে হবে। আমাদের প্রথম দিনের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষা অ্যাকাউন্টিং থিওরি, তাহলে আমরা প্রথম ওখানে কোডটা লিখবো অ্যাকাউন্টিং থিওরি। এরপরে আমরা যদি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসি তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম দিনের যে পরীক্ষার বিষয় সেটা তোমরা অবশ্যই সবাই জানো। ম্যানেজমেন্টের প্রথম দিনের পরীক্ষা আছে ব্যাংক ম্যানেজমেন্ট, তাহলে আমরা এখানে বিষয়ে শিরোনামের এখানে লিখবো ব্যাংক ম্যানেজমেন্ট বা ব্যাংক ব্যবস্থাপনা। মার্কেটিং ডিপার্টমেন্টের প্রথম দিনের পরীক্ষা মার্কেটিং ম্যানেজমেন্ট, তাহলে তারা লিখবে এখানে মার্কেটিং ম্যানেজমেন্ট। ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রথম দিনের পরীক্ষা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স, তাহলে তারা এখানে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স শব্দটা লিখবে। লেখার পরে এরপর আসা যাক বিষয় কোড। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কোড আছে। যেমন অ্যাকাউন্টিং থিওরির কোড হলো 242501, ব্যাংক ম্যানেজমেন্টের কোড 242601 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, মার্কেটিং ডিপার্টমেন্টের 242301 মার্কেটিং ম্যানেজমেন্ট সাবজেক্টের, ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স সাবজেক্টের কোড 242401। প্রত্যেকে তার সাবজেক্টের কোড এবং কোন দিন পরীক্ষা হচ্ছে কোন কোডের পরীক্ষা হচ্ছে সেটা মিলাই অবশ্যই দেখে লিখবে। বিষয়টা স্ব-দায়িত্বে নিজ নিজ দায়িত্বে অবশ্যই খেয়াল করবে। এরপরে পরীক্ষার তারিখ, আমাদের পরীক্ষার যে তারিখে অনুষ্ঠিত হচ্ছে 19/5 তারিখে আমরা প্রথম পরীক্ষা দেবো, তাহলে আমরা এখানে সেই 19/5 তারিখই লিখব। এরপরে আমরা এখান থেকে উত্তরপত্র লেখা শুরু করতে হবে। এখান থেকে আমরা যখন উত্তরপত্র লিখবো তোমরা এক একজন এক একভাবে উত্তরপত্র অ্যান্সার করো। যেটা আমরা যখন খাতা দেখি সেটা অনেকটা বিরক্তির কারণ হতে পারে, আবার অনেকের খাতা দেখলে ভালো লাগে বটে। যেমন আমাদের প্রশ্নের, তোমরা ইতিপূর্বে অবশ্য 3 ইয়ারের পরীক্ষা দিয়েছো অনার্সে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের পরীক্ষা দিতে যাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের উপরে এরকম সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে লেখা থাকে যে বিশেষ দ্রষ্টব্য, যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। তাহলে আমরা সেটা যাব, যখন আমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেই পোর্শনটায় যাব। আমরা খাতার অংশটা আগে একটু ব্যাখ্যা করি, তারপরে ওই উত্তরটার প্রসঙ্গ আমরা পরে যাব। তো এখানে এই কলামগুলো ভরাট করার পরে আমরা উত্তর লেখা শুরু করব। আর যখন আমরা উত্তর লেখা শুরু করব সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে বিভাগ আমরা শুরু করব ওই বিভাগের প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করা। যেহেতু আমাদের এখানকার লেখার সাথে উত্তর লেখার একটা সম্পর্ক এসেছে, তাহলে আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা আমরা এখানে একটু সংক্ষেপে আলোচনা করে যাই। তাহলে আমি যদি ক বিভাগের প্রশ্নের উত্তর দেই, নিয়ম হলো পরীক্ষার খাতায় উত্তর দেওয়ার প্রথমে ক বিভাগের প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম। তাহলে ক বিভাগে আমাদের যেহেতু 10টা প্রশ্নে আনসার করতে হয়, তাহলে 10টা প্রশ্নের ভিতরে যদি আমাদের 7টা বা 8টা প্রশ্ন কমন আসে, আমরা সেই 7টা বা 8টা প্রশ্ন কিন্তু আমরা লিখে নেব। এরপরে আমরা খ বিভাগে যাব। তবে যে ক বিভাগে 2টা প্রশ্নের লেখা আমাদের প্রশ্ন বাকি আছে সেই দুটো লেখার মতো পর্যাপ্ত জায়গায় রেখে আমরা খ বিভাগে যাব। এরপরে খ বিভাগে যেহেতু আমরা মনে করো এখান থেকে শুরু করলাম, তাহলে খ বিভাগ লিখবো, লিখে আমরা এখান থেকে 2 দাগ দিব, 2 দাগ অ্যান্সার লেখা শেষ, তারপরে 3 দাগ অ্যান্সার লেখা শেষ, 4 দাগ এইভাবে আমরা লিখবো। তবে সেক্ষেত্রে একটা বিষয় অনেক সময় হয়ে যায়, তোমরা হয়তো ধারাবাহিকভাবে লিখতে ব্যর্থ হও। সেক্ষেত্রে পরামর্শ থাকবে যদি ধারাবাহিকতা বজায় রাখতে না পারো তাহলে অন্তত বিভাগগুলো জন্য অন্তত তোমরা এলোমেলো ভাবে
লিখবে না, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এরপরে আমরা যাব গ বিভাগে। গ বিভাগে যখন আমরা যাব, গ বিভাগের আমাদের লেখা হয়তো 5টা অ্যান্সার করতে হবে। আমরা যদি 3টে বা 4টে প্রশ্নে অ্যান্সার করি, বাদ বাকি একটা যদি কমন না আসে সেটা লেখার জন্য পর্যাপ্ত আমরা স্পেস রাখবো। যেগুলো কমন আসবে সেগুলো লিখে নেব। তারপরে যাব আমরা অন্য বিভাগে। এরপরে আসা যাক, যখন আমাদের মূল উত্তরপত্র লেখা শেষ হয়ে যাবে, যদি কারোর অতিরিক্ত উত্তরপত্র দরকার হয় তাহলে ওই কক্ষ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করে হলে তোমাদের সংকেত দিলে তারা উত্তরপত্র সরবরাহ করবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই উত্তরপত্রে এখানে এরকম একটা নাম্বার থাকবে, একটা কোড থাকবে। এই নাম্বার বা কোড অবশ্যই সবাই খাতার পিছনে এরকম একটা অংশ থাকবে যে অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর। এই অতিরিক্ত উত্তরপত্র বা লুজশিট তোমরা যেটা বলো, এই লুজশিটের যে নাম্বার, এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা তোমরা অবশ্যই প্রত্যেকে খাতার পিছনে এখানে পূরণ করবে। যদি একাধিক উত্তরপত্র বা লুজশিট কারণ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে সিরিয়ালি 1 2 3 4 করে নাম্বারগুলো উঠাবে এবং ওগুলো একইভাবে খাতার পিছনে এভাবে স্টাপলিং করে দিয়ে আসবে। এটা হলো আমাদের গেল ওএমআর সঠিকভাবে পূরণ করার নিয়ম। নাম্বার 1 আমরা যে আলোচনার বিষয় যেটা রেখেছিলাম যে সঠিকভাবে ওএমআর পূরণ করার নিয়ম। 1 নম্বর, নাম্বার 2, পরীক্ষার পূর্ব রাত্রের করণীয় কি? আমরা ছোটবেলা থেকে পড়েছি কিন্তু তারপর আমরা ভুল করি। স্বাভাবিকভাবে আমরা সারা বছর কিন্তু পড়াশোনার সাথে রিলেটেড থাকি না। পরীক্ষা যখন চলে আসে আমরা হঠাৎ করে পড়াশোনায় খুব মনোযোগ দিই। আমি খুবই বিষয়টা আমার আসলে দুঃখের কি আনন্দের আমি জানি না। গতকালকে রাত 2টো 2:30টা পর্যন্ত আমাকে অনেকে মেসেজ করছে বিভিন্ন প্রকার তাদের সুবিধা অসুবিধা জানানোর জন্য। তারা তখনও পর্যন্ত তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আবার সেটা চিন্তারও বিষয়। কারণ আমরা জানি যে যদি অতিরিক্ত আমরা রাত জেগে পড়াশোনা করি, একটা নির্দিষ্ট লিমিট থাকে। অতিরিক্ত রাত জেগে পড়াশোনা করলে যেমন ব্রেনেরও ক্ষতি হয়, তেমন কিন্তু আসলে পড়াশোনা সেইভাবে মনে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য তোমাদের একটা সাজেশন বা পরামর্শ থাকবে যে তোমরা অন্য সময় যেভাবে পড়াশোনা করো, এক একজনের হয়তো পড়ার সিস্টেম বা ধরন এক এক রকম হতে পারে। অনেকে রাতে পড়লে মনে থাকে, অনেকে দিনের বেলায় পড়তে পছন্দ করে। তবে পড়ার সবচাইতে সুইটেবল টাইম হলো ভোরবেলা, কারণ এ সময় ব্রেন বা মস্তিষ্ক খুবই ঠান্ডা থাকে। তাই তুমি যা পড়বে না কেন সবই তোমার মনে থাকবে। এই জন্য অতিরিক্ত রাত জাগা যাবে না, বিশেষ করে পরীক্ষার আগের রাত। যেমন আমরা আজকে রাত্রে যতই আমরা রাত জেগে পড়াশোনা করি না কেন, আগামী কালকের রাত্রে আমরা কিন্তু খুব বেশি রাত জাগবো না। কারণ যদি আমরা সারা রাত জেগে পড়াশোনা করি, পরীক্ষার হলে প্রশ্ন কমন আসলেও যদি তোমাদের শরীর মন ভালো না থাকে তাহলে কিন্তু পরীক্ষা ভালো হওয়ার পসিবিলিটি কমে যাবে। এজন্য বিষয়টা অবশ্যই গুরুত্ব দেবে যে আগের দিন খুব বেশি রাত জাগা যাবে না। এরপরে আমরা আরেকটা বিষয় দেখে নেব, সেটা হলো আমাদের আগামী কালকের প্রস্তুতি কি হবে। স্বাভাবিকভাবে আমরা পরীক্ষার টেনশনে আমাদের পরীক্ষার হলে কি নিতে হবে, কি নেব না, কোনটা আমাদের প্রয়োজন, কোনটার প্রয়োজন নেই, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। এজন্য তোমাদের আগামী কালকের কাজ হবে, আজকে রাত্রেও করতে পারো, আগামী কালকের কাজ হবে তোমার পরীক্ষার জন্য কোন কোন ম্যাটেরিয়ালস গুলো দরকার। যদিও আমাদের সেটা পরবর্তী একটা আইটেমে আছে, আমরা সেটা নিয়েই আলোচনা করব যে আমাদের প্রস্তুতি কি হবে, যে আমরা কিভাবে প্রস্তুতি নেব, কোন টাইমে আমরা বের হবো, কোন কোন প্রোডাক্টগুলো আমাকে নিতে হবে, কোনগুলো নেওয়া যাবে না, এগুলো আমাদের পরবর্তী আইটেমে যদিও আছে। সেটা হলো আমাদের 4 নম্বর আইটেমে আমরা যখন যাব, তাহলে পরীক্ষার পূর্ব দিনে আমাদের এই কাজগুলো করতে হবে।
যে আমাদের পরীক্ষার জন্য কি করণীয়, আমার কোন সাবজেক্টের পরীক্ষা সেটা আমাকে আগে রুটিন দেখতে হবে যে রুটিনটা ঠিক আছে কিনা, কোন টাইমে পরীক্ষা, টাইমটার দিকে একটু খেয়াল রাখতে হবে, আমার পরীক্ষার জন্য কোন কোন ম্যাটেরিয়ালগুলো দরকার, এসব বিষয়গুলো কিন্তু আমাদের একটু অবশ্যই মনে রাখা বা তার একটা আমরা নোট রাখতে পারি। আমি সবার প্রশ্নের উত্তর দেব একটু পরে। 4 নম্বরে আমরা যে বিষয়গুলো, যে কোন কোন বিষয়গুলো পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে, প্রস্তুতির সাথে আমাদের এটা একটা বড় বিষয়, সেটা হলো যে পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া যাবে। পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া যাবে। স্বাভাবিকভাবে আমাদের যে জিনিসগুলো অবশ্যই নিতে হবে বাধ্যতামূলকভাবে, সেটা তুমি একটা নোট খাতায় রাখতে পারো, আজকে সেটা নোট রাখতে পারো। নাম্বার 1 অ্যাডমিট কার্ড, নাম্বার 2 রেজিস্ট্রেশন কার্ড, নাম্বার 3 কলম, কমপক্ষে 2 বা 3টা কলম। অবশ্যই নতুন কলম কেউ নেবে না, একটু বাসায় একটু লিখে নেবে আগামীকালকে, কারণ নতুন কলম অনেক সময় ডিস্টার্ব করে লেখার সময়, এই জন্য সবাই একটু চেষ্টা করবে যে কলমটা একটু আগে থেকে একটু দাগিয়ে নেওয়া, যাতে সেটা ইজি হয়, লিখতে সুবিধা হয়। তাহলে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, ক্যালকুলেটর, যেহেতু অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে অনেকগুলো ম্যাথ পোর্শন আছে এবং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টেরও প্রথম দিন ম্যাথমেটিক্যাল টার্মস আছে, এজন্য এই 2 ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য ক্যালকুলেটর বাধ্যতামূলক নিতে হবে। আর যেহেতু এখন গরমের সময় টিস্যু বা রুমাল অবশ্যই প্রত্যেকে কাছে রাখবে, সেটা অবশ্যই প্রয়োজনে কাজে লাগবে। নেক্সট নাম্বার হলো হাত ঘড়ি, যদি রাখতে পারো তাহলে সময় দেখার জন্য সুবিধা হবে। আর প্রত্যেকের একটা করে সাদা ফাইল রাখতে পারো, কারণ স্কেল, ক্যালকুলেটর, অ্যাডমিট কার্ড এগুলো কাছে রাখলে, হাতে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে ঘেমে, সেজন্য অবশ্যই একটা সাদা ফাইল রাখলে আমরা তার ভিতরে সবকিছু রাখতে পারি। এবং প্রয়োজনীয় যদি তোমাদের যাতায়াতের লোকেশন যদি একটু দূরে হয়, বাসা থেকে কলেজের দূরত্ব যদি বেশি হয়, সেক্ষেত্রে পর্যাপ্ত কিছু টাকা পয়সা অবশ্যই কাছে রাখতে হবে, এগুলো বাধ্যতামূলক। এরপরে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো বা কি কি নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে। পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার হলে নেওয়া যাবে না উপরে যে ম্যাটেরিয়ালগুলো বললাম 4 নম্বরে, এর বাইরের কোনো ম্যাটেরিয়াল নেওয়া যাবে না। যেমন মোবাইল ফোন নেওয়া যাবে না, যে কোনো প্রকারের ডিভাইস নেওয়া যাবে না, নকল বই, খাতা, হাতে লেখা, কলমে লেখা বা জামা কাপড়ে লেখা কোনো লেখা কোনো কিছুই নেওয়া যাবে না। অতিরিক্ত যে কোনো প্রকারের পণ্য নেওয়া যাবে না। কালার পেন দিয়ে পয়েন্ট লেখা খুব বেশি যুক্তি আছে বলে আমি মনে করি না, অবশ্যই কালার পেন না ব্যবহার করা ভালো বলে আমি মনে করি। এই মুহূর্তে একজন প্রশ্ন করছে যে সিগনেচার সেটে নাম লিখছে কিন্তু খাতায় কোডটা লিখতে ভুলে গেছে, রেজাল্ট হওয়ার সময় কি এটা অ্যাবসেন্ট আসবে? অবশ্যই এটা খুব মেজর ভুল না, তবে চেষ্টা করবে এই ভুলটা না করার জন্য। নেক্সট নাম্বারে আমরা যাব যে কোন কোন, যে বিষয়টা আলোচনা করছিলাম যে কোন কোন বিষয়গুলো নেওয়া যাবে না বা কি কি নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে। ওই যে বললাম মোবাইল ফোন, ডিভাইস, নকল বই বা অন্য যে কোনো প্রকার অপ্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো পরীক্ষার হলে নেওয়া যাবে না। এরপরে আমরা আসবো যে প্রশ্নের উত্তর লেখার নিয়ম। কিভাবে আমরা প্রশ্নের উত্তর লিখব, আমরা এর আগে এই বিষয়টার 50% কিন্তু আলোচনা করে ফেলেছি, তো এখানে আবার একটু আলোচনা করি। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার যে প্রশ্নের যে প্যাটার্ন, সেটা 3 ভাগে প্রশ্নটা বিভক্ত থাকে। ক বিভাগ,
খ বিভাগ, গ বিভাগ। এরকম আমাদের তিনটে ভাগে বিভক্ত থাকে এবং প্রশ্নের উপরে লেখা থাকে স্পষ্ট অক্ষরে যে প্রত্যেকটা বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। আর এই প্রত্যেকটা বিভাগের প্রশ্নের উত্তর যখন আমরা ধারাবাহিকভাবে লেখার কথা বলি, সাধারণত আমরা যখন খাতা দেখি তখন দেখি হয়তো শতকরা একজন বা দুইজন স্টুডেন্ট এই রুলসটা ফলো করে, বাদ বাকি স্টুডেন্টরা কিন্তু এই রুলটা ফলো করতে ব্যর্থ হয়। সঠিকভাবে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লেখার নিয়ম হলো, ক বিভাগে আমরা জানি এক দাগ থাকে এবং তার ক থাকে, খ থাকে, গ থাকে, এভাবে মোট 12টা প্রশ্নের দেওয়া থাকে। এখান থেকে আমাদের 10টা প্রশ্নের আনসার করতে হয়। তা আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে অনেক সময় ব্যর্থ হই। তারপরও অনেকে দেখি স্টুডেন্টরা কি করে, ক বিভাগ থেকে 2টা প্রশ্নের উত্তর লেখে তারপরে খ বিভাগে চলে যায়। তাহলে খ বিভাগে এখানে আমাদের 2 নম্বর থেকে শুরু হয়, 2, 3, 4 এভাবে 9 নম্বর পর্যন্ত দাগ নম্বর এখানে দেওয়া থাকে। এরপরে গ বিভাগ 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমরা যখন ক বিভাগের অ্যান্সার করব, নিয়ম হলো ক বিভাগের প্রশ্নের অ্যান্সারগুলো ধারাবাহিকভাবে লেখা। কোনো কারণে যদি আমরা ক বিভাগের 10টা প্রশ্নের অ্যান্সার যদি আমাদের কমন না আসে, সেক্ষেত্রে আমরা 7টা বা 8টা প্রশ্ন যদি আমাদের কমন আসে, আমরা সেই 7টা বা 8টা প্রশ্ন আগে লিখে নেব। তাহলে 7টা বা 8টা প্রশ্ন যদি আমরা আগে লিখে নিই, তাহলে 2টা প্রশ্ন লেখার জন্য পর্যাপ্ত স্পেস আমরা রেখে তারপরে আমরা খ বিভাগ শুরু করব। তবে ক বিভাগের প্রশ্ন লেখার সময় যদি মনে করো যে কর পরে তুমি গ লিখে ফেলছো তারপরে খ লিখে ফেলছো, সেটা মারাত্মক ভুল না। তবে যে বিষয়টা তোমরা করবে না, ক বিভাগে 2টা প্রশ্ন লিখে খ বিভাগের একটা প্রশ্ন লেখা, এটা কিন্তু মেজর ভুল। সাধারণভাবে এক্সামিনাররা এরকম যদি লেখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হলেও কিন্তু নাম্বার কমে যেতে পারে। এই জন্য এই বিষয়ের দিকে অবশ্যই গুরুত্ব দিবে। তাহলে আমি যে কথা বলছিলাম, তাহলে ক বিভাগে যদি আমাদের 7টা বা 8টা প্রশ্ন হয় আমরা সেটা লিখে নেব। তারপর আসবো খ বিভাগে। খ বিভাগে আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। যদি আমাদের 4টে কমন আসে তাহলে আমরা 4টে অ্যান্সার আগে দিয়ে নেব। 4টে অ্যান্সার দেওয়ার পরে আমরা আর একটা প্রশ্ন লেখার জন্য পর্যাপ্ত স্পেস রেখে তারপরে আমরা যাব গ বিভাগে। এরপর আমরা গ বিভাগে যখন গেলাম, গ বিভাগে যেহেতু আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, আমাদের যদি 3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন কমন আসে, আমরা সেই 3টে বা 4টে প্রশ্নের অ্যান্সার দিয়ে নেব। দেওয়ার পরে আমাদের আর একটা বা দুটো প্রশ্ন লেখার জন্য যে জায়গাটুকু দরকার সেই জায়গাটুকু রেখে আমরা পরবর্তীতে আবারও ক বিভাগে ফিরে আসবো। ক বিভাগে যেহেতু আমাদের আরো 2টা প্রশ্নের উত্তর লেখা বাকি, তোমাদের সবসময় যে কথাটা বলা হয় প্রতিবারই গাইডলাইন ক্লাসে বলি আমি, সেটা হলো যে প্রশ্নের ধরন যাই আসুক না কেন, যেহেতু এখন বর্তমান পরিস্থিতিতে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই জন্য গতানুগতিকভাবে প্রশ্ন আমরা হুবহু, হয়তো ইউনিভার্সিটি করছেন যারা প্র্যাকটিস করছো তাদেরকে বললো প্রশ্ন হুবহু কিন্তু কমন আসবে না। এই জন্য বেসিক জানতে হবে, প্রত্যেকটা সাবজেক্টেরই বেসিক তোমাদের জানতে হবে, বুঝতে হবে কোন চ্যাপ্টারে কোন ফর্মুলার অঙ্ক করতে হবে, কোন ফর্মুলা কখন ইউজ করতে হবে, কোন ফর্মুলা কোন অঙ্কের জন্য ব্যবহার করতে হবে। এসব বিষয়গুলো কিন্তু তোমাদের এখন থেকে জানতে হবে, কারণ গতানুগতিক ধারায় কিন্তু বর্তমানে আর প্রশ্ন করছে না। এজন্য তোমাদেরকে বেসিক বিষয় জানতে হবে। বেসিক বিষয়ের কিন্তু কোনো বিকল্প নাই। এই বিষয়টা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবে। এরপরে আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো প্রতিনিয়ত তোমরা যে প্রশ্নটা করো যে স্যার কতটুকু লিখবো, কতটুকু ক বিভাগের অ্যান্সার কয় লাইন লিখবো, খ বিভাগের অ্যান্সার কত পেজ লিখবো, গ বিভাগের অ্যান্সার কত পেজ লিখবো। পেজটা বড় বিষয় না পরীক্ষার সময়, মেন বিষয় হলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। তাহলে ক বিভাগে তারপরও আমি বলবো, ক বিভাগে যেহেতু 1 মার্কের প্রশ্নের উত্তর আমরা 3-4 লাইনের ভিতরে লেখার চেষ্টা করব। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো 1 বা 2 লাইনে আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যায়। প্রশ্নের কত লাইন উত্তর দিলাম সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো প্রশ্ন কি চাওয়া হয়েছে তার সঠিক জবাবটা দেওয়া, সেটা কত লাইন হলো সেটা বড় বিষয় না। অনেকে মনে করে হয়তো স্যাররা খাতা থেকে খাতার নাম্বার পেজ গুনে দিয়ে থাকে, আসলে বিষয়টা ওরকম না। তোমার সঠিক লেখার উপরে নাম্বার ডিপেন্ড করে, আমরা সে অনুযায়ী কিন্তু নাম্বার দিই। এজন্য অবশ্যই চেষ্টা করবে প্রশ্নের প্রাসঙ্গিকতা বজায় রেখে উত্তর লেখার। তোমাদেরকে সবসময় বলা হয় যে তোমরা অবশ্যই 80 মার্কের পরীক্ষা, যেহেতু 80 মার্কের প্রশ্নেরই তোমরা অ্যান্সার দিয়ে আসবে, সেক্ষেত্রে যদি প্রশ্ন কমন নাও আসে তারপরও আমি বলবো, যেটা আমার পরামর্শ সবার জন্য আমার এটাই
পরামর্শ থাকবে একমাত্র, সেটা হলো যে প্রশ্ন যতই কমন আনকমন আসুক না কেন তোমরা অবশ্যই 80 মার্কের প্রশ্নেরই অ্যান্সার দিয়ে আসবে। ম্যাথমেটিক্যাল টার্মসের ক্ষেত্রে যদি অঙ্ক কঠিন আসে সেক্ষেত্রে তোমরা থিওরি দিয়ে হলেও 80 মার্কের অ্যান্সার করবে, কারণ আমরা যখন খাতা দেখি যদি তোমার ভুল অঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার দেওয়ার জায়গা পাই না, বা যদি খাতা তোমার সাদা খাতা জমা দিয়ে আসো সেক্ষেত্রেও কিন্তু আমাদের নাম্বার দেওয়ার জায়গা থাকে না। এজন্য যদি তোমরা কিছু লেখো তাহলে কিছু নাম্বার দেওয়ার আমার সম্ভব আমার পক্ষে। এজন্য অবশ্যই তোমরা প্রশ্নের প্রাসঙ্গিকতা বজায় রেখে, আনকমন হোক সমস্যা নেই, প্রশ্নের প্রাসঙ্গিকতা বজায় রেখে যা পারো তাই লিখে আসবে, তবে 80 মার্কের প্রশ্নের উত্তর দিয়ে আসবে। এটা হলো সবার জন্য মানে আমার পরামর্শ যে অবশ্যই তোমরা 80 মার্কের প্রশ্নের উত্তর দেবে, তাই প্রশ্ন যাই কমন বা আনকমন আসুক না কেন। এরপরে আমরা যাব আরেকটা বিষয়, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় এবং মান বন্টন। আমরা অনেক সময় কি করি, খ বিভাগের একটা প্রশ্নের উত্তর লিখতে যেয়ে আধা ঘন্টা সময় দেই যেখানে 4 মার্কের প্রশ্নের উত্তর, আবার গ বিভাগের একটা প্রশ্নের উত্তর যেখানে 10 মার্কের প্রশ্ন, সেখানে আমরা তার জন্য সময় রাখি 5 মিনিট বা 7 মিনিট। এতে কি হয়, 4 মার্কের একটা প্রশ্নের উত্তর আমরা 4-5 পেজ লিখে ফেলি, অথচ গ বিভাগে 10 মার্কের একটা প্রশ্ন আমাকে শেষের দিকে এসে 2 পেজের ভিতরে সীমাবদ্ধ রাখতে হয়। এজন্য তোমাদের অবশ্যই সময়ের সাথে প্রশ্নের মানের একটা যে সম্পর্ক আছে সে বিষয়টা কিন্তু একটু জানতে হবে। দেখো বিষয়টা এরকম যে আমরা পরীক্ষা দেই 4 ঘন্টার, 4 ঘন্টায় 424, 240 মিনিটে আমরা পরীক্ষা দেই। আমাদের পরীক্ষা দিতে হয় 80 মার্কের, তাহলে 240 মিনিটকে যদি আমরা 80 দিয়ে ভাগ দেই তাহলে আসে 3, অর্থাৎ প্রতি 1 মার্কের জন্য আমাদের সময় বরাদ্দ হলো 3 মিনিট। প্রতি 1 মার্কের উত্তর দেওয়ার জন্য সময় বরাদ্দ 3 মিনিট। আমরা যখন ক বিভাগে আসি, ক বিভাগে আমাদের 10 মার্কের প্রশ্নের উত্তর দিতে হয়, 1 মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের মান থাকে, 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। এক্ষেত্রে 10 মার্কের জন্য তাহলে আমরা মোট সময় পাবো 10 গুণ 3, 30 মিনিট কিন্তু আমরা সময় পাবো ক বিভাগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। খ বিভাগে আমাদের মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, এক একটা প্রশ্নে 4 মার্ক করে, তাহলে 4-5 20 মার্কের প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের খ বিভাগে। যদি এটার সাথে আমরা 3 মিনিট গুণ করি তাহলে 3-20 60, অর্থাৎ 60 মিনিট সময় আমরা পাবো বা 1 ঘন্টা সময় পাবো খ বিভাগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এরপরে আমরা যাব গ বিভাগে। গ বিভাগে আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, এক একটা প্রশ্নে 10 মার্ক, তাহলে 5-10 50 মার্ক। এই 50-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3-50 150 মিনিট, তাহলে এই 150 মিনিট সময় আমরা পাবো গ বিভাগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রত্যেকে হাতঘড়ি রাখার কথা বলেছি একটাই কারণে, যখন আমরা খ বিভাগের প্রশ্নের উত্তর দেব সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব আমরা যে একটা প্রশ্নের যেহেতু 4 মার্ক, তাহলে 4 মার্কের জন্য 4 মার্ক, তাহলে 4-3-12 মিনিটে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হয়তো একটা বা দুটো প্রশ্ন প্লাস মাইনাস হতে পারে। অনুরূপভাবে আমরা গ বিভাগের যখন অ্যান্সার করব তাহলে একটা প্রশ্নের মান হলো 10, তাহলে 3-10 30 মিনিট বা আধা ঘন্টায় আমাদের গ বিভাগের প্রশ্নের অ্যান্সারগুলো লেখার চেষ্টা করতে হবে প্রত্যেকটা প্রশ্নের। পরবর্তী আরেকটা বিষয়, আমাদের এখানে বারবার তোমাদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে কত পেলে পাস। বিশেষ করে যারা 3rd ইয়ারের পরীক্ষা দিয়ে এসেছে এদের অনেকের যাদের পরীক্ষায় একটু খারাপ হয়েছে তাদের প্রশ্নটা হলো এই যে কত পেলে পাস। এই প্রশ্নটা তোমাদের ভিতরে অনেকের ভিতরে আছে, প্রতিনিয়ত এই প্রশ্নটার উত্তর আমরা দিয়ে যাচ্ছি যে কত পেলে পাস। স্বাভাবিকভাবে তোমরা জানো 32 পেলে পাস। এক এক সময় এক এক রকম নোটিশ, প্রজ্ঞাপন, বিজ্ঞাপন তোমরা দেখছো, দেখে বিভ্রান্ত হচ্ছ। এটা আমাদেরও আসলে বিভ্রান্তির কারণও বটে। আসলে আমরাও সঠিক কোনো তথ্য তোমাদেরকে এ বিষয়ে দিতে পারি না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে সঠিক কোনো প্রজ্ঞাপন এখনো পর্যন্ত জারি করা হয়নি। হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন আছে যে দুটো মিলে পাস, কিন্তু আদৌ তোমাদের জন্য সেটা কার্যকর কিনা বা কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে
এটার এখনো সঠিক কোনো দিক নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়নি। তবে এখনো পর্যন্ত যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো গাইডলাইন দেওয়া হয়নি, তাই আমরা এখন পর্যন্ত ধরবো লিখিত 80-র ভিতরে 32 এবং ইন কোর্সে 20-র ভিতরে 8, দুটো মিলে 40 পেলে তোমার পাস। এই মার্কসটা আমরা বর্তমান সময় পর্যন্ত ধরে নেব, কারণ দুটো মিলে 40 পেলে পাস এটা কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনো পর্যন্ত কোনো সঠিক প্রজ্ঞাপন দেওয়া হয়নি। একটা নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু সেটা এখন প্রজ্ঞাপন আকারে না আসা পর্যন্ত ওইটা কিন্তু কার্যকর হবে না। বিষয়টা অবশ্যই তোমরা বিশ্লেষণ করবে। এরপরে আমাদের আরেকটা বিষয় অবশ্যই আমাদের আলোচনার বিষয় থাকে, সেটা হলো শেষ মুহূর্তে আমাদের করণীয় কি। এরপরে আমরা সর্বশেষ চূড়ান্ত সাজেশনের বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শেষ মুহূর্তে করণীয়টা একটু আলোচনায় নিয়ে আসি, তারপরে আমরা চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। শেষ মুহূর্তে আমরা যখন পরীক্ষা শেষ করি তখন তাড়াহুড়োর মধ্যে আমরা প্রশ্নের সাথে আমরা কতটা প্রশ্নের উত্তর দিলাম, কয়টা প্রশ্নের উত্তর দিলাম, কোন প্রশ্নের উত্তর দিলাম তার দাগ নম্বরটা ঠিক লিখলাম কিনা, এটা কিন্তু দেখা খুব জরুরি একটা বিষয়। খ বিভাগে আমরা যখন প্রশ্নের উত্তর দিচ্ছি, দুইটা প্রশ্নের উত্তর দিয়েছি, উত্তর ঠিক আছে কিন্তু দাগ নম্বরের সাথে মিলছে না। হয়তো 3 নম্বর প্রশ্নের উত্তর আমি 3 নম্বর উত্তর ঠিক লিখেছি, কিন্তু দাগ নম্বরটা আমি 3 না দিয়ে 5 দিয়ে ফেলছি। আবার 7 নম্বর প্রশ্নের উত্তর আমি ঠিক লিখেছি, কিন্তু দাগ নম্বর 7 না দিয়ে আমি 9 দিয়ে ফেলছি। এই বিষয়টা কিন্তু মারাত্মক একটা ভুলের মধ্যে পড়ে। যখনই তোমরা 60% বা 50% আপ নাম্বার পাবে, তখনই কিন্তু এই ভুলগুলো কাউন্ট করা হবে, অর্থাৎ নাম্বার আনুপাতিক হারে তোমাদেরকে কম দেওয়া হবে। বিষয়টা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবে, এটা আশা করি। আমি চূড়ান্ত সাজেশনে যাব। এবার চূড়ান্ত সাজেশনে যাওয়ার আগে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমি নিব, নেওয়ার পরে আমি চূড়ান্ত সাজেশনে যাব। আজকের এই যে আলোচনার বিষয়বস্তু, এই বিষয়বস্তু সম্পর্কিত তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কোশ্চেন করতে পারো। আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব, তারপরে আমি চূড়ান্ত সাজেশনের বিষয়ে আসবো। কারো কোনো কোশ্চেন আছে? তার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নেব। এই মুহূর্তে তোমরা যারা জয়েন্ট আছো ক্লাসে, যারা জয়েন্ট আছো বা আছেন, আমার এই মুহূর্তে শ্রদ্ধেয় 2-3 জন টিচার আছেন এই মুহূর্তে আমার ক্লাসে জয়েন্ট, তাদেরকেও আমি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলবো যে এই মুহূর্তে যারা জয়েন্ট আছেন বা আছো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি চেষ্টা করব তোমাদের এভাবে সহযোগিতা করার জন্য। আর বিবিএ অনার্স এবং মাস্টার্স কোর্সে তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা সাবজেক্টের যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আছে, বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু স্পেশাল সাজেশন আমার করা আছে। তোমাদের যে কারোর যে কোনো প্রয়োজনে যদি স্পেশাল সাজেশন প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো পার্সোনালি, আমি সেগুলো তোমাদের হেল্প করার চেষ্টা করব। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01715857385। এখানে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এমবিএ প্রিলি এবং ফাইনাল, বিবিএস পাস কোর্স সব ডিপার্টমেন্টেরই অনলাইন কোর্সেরও ব্যবস্থা আছে। তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমরা যোগাযোগ করতে পারো। তন্ময় দাস, সাতক্ষীরা সিটি কলেজ, গিয়াসউদ্দিন, কক্সবাজার কলেজ। আমি হয়তো এই মুহূর্তে সবার নাম বা কলেজ উচ্চারণ করে পারবো না। মোহাম্মদ সবুজ, এডওয়ার্ড কলেজ পাবনা, সবার হয়তো আমি এই মুহূর্তে কলেজ বা নাম উচ্চারণ করে পারবো না। সৈকত ইসলাম, ওয়ালাইকুম সালাম। সবাইকে আমি
আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে তোমাদের প্রশ্ন নেব, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারো। প্রকল্পের ম্যাথের সাজেশন দিব কিনা? প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টের থিওরি এবং ম্যাথ সাবজেক্টের সাজেশন দেয়া আছে অলরেডি এই মুহূর্তে। বিবিএ এন্ড এমবিএ ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট সাজেশন এন্ড ইনফরমেশন, এটা হলো আমার পার্সোনাল পেজ গ্রুপ। এখানে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এমবিএ প্রিলি, ফাইনাল, ডিগ্রি পাস কোর্স সব ডিপার্টমেন্টের সব সাবজেক্টের সাজেশন এখানে দেওয়া আছে। একটু কষ্ট করে তোমরা এখান থেকে দেখে নিবে, তাহলে আমি খুশি হব। কারণ আমি আসলে একটু ব্যস্ত থাকি, এজন্য তোমাদের সব সাজেশন সবসময় পার্সোনালি সরবরাহ করা আমার পক্ষে সম্ভব হয় না, এজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এবং গত 3 দিন তোমাদের কারোর মেসেজ আমি উত্তর দিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এত পরিমাণ মেসেজ এসেছে যেগুলো উত্তর দেওয়া আমার পক্ষে আসলে সবগুলোর উত্তর দেওয়া সম্ভব হয়নি। তারপর আমি যতগুলো সম্ভব চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য। কালারিং পেন পয়েন্ট করা যাবে কিনা? স্বাভাবিকভাবে আমরা যখন প্রশ্নের উত্তর লিখবো, প্রশ্নের যে পয়েন্টগুলো সেগুলো আমরা অনেকে কালার করে থাকি। আর প্রশ্নের উত্তর লেখার সময় আমরা যে বিষয়টা লিখি যে 1 নম্বর প্রশ্নের খ এর উত্তর, 3 নম্বর প্রশ্নের গ এর উত্তর, 10 নম্বর পত্রের উত্তর, 10 নম্বর প্রশ্নের উত্তর নিচে দেওয়া গেল, কোনো কিছুর লেখার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ডাইরেক্টলি তোমরা ক বিভাগ লিখবে। এরকম মনে করো ক বিভাগে যখন প্রশ্নের উত্তর লেখা শুরু করো, ক বিভাগ লেখার পরে 1 দাগ দিবে, দিয়ে এখানে ক দিয়ে উত্তর ডাইরেক্ট। এর জন্য কোনো নাম্বার কম বা বেশি, যখন কালার পয়েন্ট কালার পেন দিয়ে যে তোমরা কালারিং করো, ডিজাইন করো, এগুলো করার কোনো যৌক্তিকতা নেই। এতে শুধুমাত্র হয়তো সময় নষ্ট হবে, আর কোনো কিছুই হবে না বলে আমার মনে হয়। কালার পেন দিয়ে অবশ্যই লেখার কোনো যৌক্তিকতা নেই। আমার পরামর্শ হলো কালার পেন তোমরা অ্যাভয়েড করবে। কারণ অনেকে ডিজাইন করতে যেয়ে তোমাদের যে সময়টা লস হয়, ওই সময়টা তোমরা লেখার পিছনে ব্যয় করো, তাহলে আশা করি লেখার মানটা আরো একটু ভালো হবে। কারোর কোনো টেনশনের কারণ নেই, পরীক্ষার আগে কেউ কোনো টেনশন করবে না। যে কোনো পরামর্শ বা সহযোগিতা যদি তোমাদের লাগে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, আমি চেষ্টা করব তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। একজন প্রশ্ন করছে, টিঙ্কু দাস, ক বিভাগের পরে গ বিভাগ, এরপরে খ বিভাগ লিখলে কোনো সমস্যা হবে কিনা? না, লিখতে পারো, সমস্যা নেই। কারণ তোমাদের প্রশ্নে যখন তোমরা অ্যান্সার দিবে, সবচাইতে যে বিভাগের প্রশ্নের অ্যান্সার তোমাদের ভালো হবে, তোমরা সেই বিভাগটা আগে লিখবে। যে বিভাগের প্রশ্নের উত্তর তোমাদের কমন আসবে, সর্বোচ্চ কমন আসবে, সে বিভাগটার প্রশ্নের উত্তর তোমরা আগে লিখবে। সেটা এরকম হতে পারে, ক এরপরে খ, তারপরে গ বিভাগের প্রশ্নের উত্তর লেখো। এটা হলো ভালো স্টুডেন্টের লক্ষণ। আবার অনেকে মনে করো খ তারপরে গ তারপরে আবার ক লিখতে পারো। আবার অনেকে লিখতে পারো গ তারপরে ক এরপরে খ, এটাও লিখতে পারো। তাহলে আমরা যেমন ইংরেজি শিখেছিলাম গুড, বেটার, বেস্ট, তাহলে এটা হলো গুড, এটা হলো বেটার, এটা হলো বেস্ট। অর্থাৎ সবচেয়ে ভালো স্টুডেন্টের লক্ষণ হলো আগে ক বিভাগ, তারপর খ বিভাগ, এরপরে হলো গ বিভাগ। আর আমার পরামর্শ হলো যে তুমি ক বিভাগ আগে লিখলে কিন্তু কাটাকাটি ঘষা মাজা করলে এতে এক্সামিনের অ্যাটেন্ডেন্স নষ্ট হবে। এজন্য আমার পরামর্শ হলো যে বিভাগ তোমরা সবচাইতে কমন পাবে ওই বিভাগের প্রশ্নের আনসারগুলো আগে লেখার চেষ্টা করবে। না, প্রশ্ন লেখার সময় আমি তাই প্রশ্ন উত্তর আগে দিয়েছি। সিরিয়াল মেনটেন করলে অবশ্যই ভালো, যদি না করতে পারো তাতেও কোনো সমস্যা নেই বলে আমি মনে করি।
সাদিয়া মিম, তোমার প্রশ্নের উত্তর তো আমি দিয়েই দিয়েছি। সিরিয়াল করে লেখা অবশ্যই ভালো। সৈকত হোসেন, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আব্দুল মোমেন, হ্যাঁ আমি তো আগেই বলেছি যে প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের কমন আসবে আমরা সেইগুলো আগে লিখে নেব, তারপরে অন্য অন্য প্রশ্নের অ্যান্সারগুলো আমরা লিখব। তো আমাদের যেহেতু পরবর্তী দিন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং থিওরি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ব্যাংক ম্যানেজমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টের মার্কেটিং ম্যানেজমেন্ট এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্সের পরীক্ষা। তো আমরা এখন ম্যাথমেটিক্যাল সাবজেক্টের যে সাজেশন, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং থিওরি, এই সাবজেক্টটা নিয়ে আমরা এবার একটু আলোচনায় আসবো। আর কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কোশ্চেন করতে পারো। ওকে, তাহলে আমরা এবার অ্যাকাউন্টিং থিওরি। আরেকটা বিষয় তোমাদের একটু বলা অবশ্যই দরকার, সেটা হলো যে প্রত্যেকে এই যে শর্ট সময় আছে, অল্প সময় আছে, অবশ্যই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন সেভাবেই নেবে, বেসিক বিষয়গুলো জানবে প্রত্যেকটা চ্যাপ্টারের, কারণ এখন বর্তমান সময় গতানুগতিকভাবে প্রশ্ন নাও আসতে পারে। এই জন্য প্রশ্নের প্যাটার্ন যেহেতু চেঞ্জ তোমরা অনেকেই দেখেছো, অনার্স থার্ড ইয়ারের পরীক্ষায় বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন অনেকটা চেঞ্জ এসেছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কিছু কিছু প্রশ্ন হুবহু কমন এসেছে, কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন কিন্তু অনেকটা চেঞ্জ এসেছে। তোমরা যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই প্রত্যেকে ইউনিভার্সিটি কোশ্চেনের উপরে ডিপেন্ড করে কেউ পরীক্ষার হলে যাবে না, অবশ্যই বেসিক বিষয়গুলো জানবে, তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব হবে। সাজেশন সম্পর্কিত যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, আমি সহযোগিতা করার চেষ্টা করব। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবজেক্টের স্পেশাল সাজেশন আমি আগামী ক্লাসে দেব, আজকের ক্লাসে হয়তো দুটোই দেওয়া সম্ভব হবে না, আমি দুঃখিত। ম্যানেজমেন্ট বা ফিনান্স ব্যাংকিং মার্কেটিং এ যেহেতু কোনো ম্যাথমেটিক্যাল টার্মস নেই, তো ম্যানেজমেন্ট এবং ফিনান্স ব্যাংকিং সাবজেক্টের ম্যাথমেটিক্যাল টার্মসের যে সাজেশনমূলক ক্লাস, এগুলো আমি আগামীতে দেওয়ার চেষ্টা করব। এবং সবচাইতে ভালো হয় যদি তোমরা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে আসো, আমি ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড দিয়ে দেব, তোমরা ইউটিউব থেকেও প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথমেটিক্যাল সাবজেক্টের সাজেশনগুলো দেখে নিতে পারো। অরুণ স্যার সাতক্ষীরা আমার ইউটিউব চ্যানেল, ইউটিউবে যে অরুণ স্যার সাতক্ষীরা লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে, ওখানে প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথমেটিক্যাল সাবজেক্টের বিশেষ করে সাজেশন আমি দিয়ে দেবো, আগামী দিন থেকে তোমরা সেগুলো পাবে।